সাগরে যেতে গেলে আগে নদীর সঙ্গে কথা বলতে হবে। সাগর, বড় বৌদি, ও বড়, ও মা, বড় বৌদি, তুমি আমার পুঁটি মাছগুলো কোটো নিয়ে বসে আছো? মা, ও মা, মা। ছেলের পাঠ করতাম গো। ঋতু কিন্তু আমার ঘর থেকেই বেরিয়েছে। 1 মাস 2 মাস খুব ভালো যায়, তারপরে গল্পের মা বাবা কিচ্ছু থাকে না। তা সেই দিনই ফ্লোরে বসে আমি ঠিক করলাম আর মেগা করবো না। মাঝে মাঝে স্মৃতিটা ভীষণ ইচ্ছে করে ভাবতে। সকালবেলা স্টুডিও ঢুকে, কিরে কেমন আছিস, আজ কি খাবার এনেছিস? এখন সবটাই হচ্ছে মেকিং। ওই দেখালো হাই হ্যালো, শেখারও লোক নেই, শেখাবারও লোক নেই। কর্মক্ষেত্রে নিজের জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন, ব্যস্ত থেকেছেন, প্রচুর কাজ করেছেন, অভিজ্ঞ হয়ে উঠেছেন। তেমনই একজন প্রৌঢ় অভিনেত্রী, টলিউড ইন্ডাস্ট্রির তেমনই একজন অভিনেত্রী আজ ওয়ালের মুখোমুখি, রত্না প্রসাদ। নমস্কার দিদি, দা ওয়ালে আপনাকে অনেক স্বাগত। আমার সবসময় মানে আপনাকে এই বয়সটাতে দেখার আগে মানে সবসময় চোখে ভাসে সেই ছোট বউয়ের লতু। আচ্ছা, ওই ওই চরিত্রটার কথা আসবো, কিন্তু সেই চরিত্র থেকে আজকে যখন মা ঠাকুমার চরিত্র, এই যে গোটা জার্নিটা কেমন ভাবে কাটলো দিদি? ভীষণ ভালোভাবে কেটেছে। আমার জার্নি শুরু হয়েছিল একদম ছোটবেলাতে। আমি ছেলের পাঠ করতাম গো, বাচ্চা ছেলের পাঠ করতাম। সেই থেকে আমার শুরু, মানে 8 বছর বয়স থেকে আমি ছেলের পাঠ করতাম। নাটকে ছেলের পাঠ করতাম, ছবিতে অবশ্য ছেলের পাঠ করিনি, ছবিতে আমি বাচ্চা মেয়ের পাঠ করতাম। কামরূপ কামাখ্যাতেও বাচ্চা মেয়ে করেছি, এখানে পিঞ্জরেও বাচ্চা মেয়ে করেছি, কেদার রাজাতেও বাচ্চা মেয়ের পাঠ করেছি। আমি আস্তে একটু বড় হয়েছি, পান্নাহেরি চুনি থেকে আমাকে সবাই চিনলো রত্না ঘোষাল বলে। আমি আরেকটু বড় হলাম, মানে 11-12 বছর বয়স হলো। তা তখন থেকে ধরো আমি কাজ করে আসছি, অনেক ছবি করেছি, আমার 150-200 ছবি হয়ে গেছে। ছবিগুলো সব নাম আমি বলতে পারবো না, আমার মনেও থাকে না, এখন অনেক বয়স হয়ে গেছে তো। এর মধ্যে ধরো আমি সিরিয়ালে করেছি, সিরিয়ালের জগতেও আমি নিজের প্রোডাকশন হাউস ছিল, সেই প্রোডাকশন হাউসে আমি অনেক সিরিয়াল করেছি। বলতে গেলে এই ঋতু, ঋতু কিন্তু আমার ঘর থেকেই বেরিয়েছে। আমার সিরিয়াল থেকেই আমি মানে ওকে নিয়েছিলাম। ও দেখা সিরিয়াল টেলিকাস্ট হওয়ার পর প্রভাত দা বললো, রত্না ও মেয়েটি কেমন হলো, খুব ভালো, নাও তুমি। ওই ওকে শ্বেত পাথরে থালায় নিল। তা এইরকম ঋতুর মতো ধরো অনেক অনেক আর্টিস্ট আছে, অনেক ডিরেক্টর আছে, ক্যামেরাম্যান আছে, যে আমার ঘর থেকেই বেরিয়েছে। এই করতে করতে চলছিল, অনেক দিন চলে গেছে। তারপর নিজেও আমি, তারপর প্রোডাকশন হাউস বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে নিজে আমি কাজ করতাম। মেগাতে বহু মেগা করেছি, আমার ভালো ভালো মানে হিট মেগা গুলো সব গেছে। তারপর মেগা করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেলাম। কেন ক্লান্ত হয়ে গেলাম জানো তো? প্রথম দিকে মেগা গুলো সত্যি খুব ভালো হতো। এখন এখন হয়ে গেছে কি, গল্প এই 1 মাস 2 মাস খুব ভালো যায়, তারপরে গল্পের মা বাবা কিচ্ছু থাকে না। তারপরে এনে বসিয়ে রাখবে, বসিয়ে থেকে থেকে ধরো 9:30টায় কল হলো, আমি শর্টে যাচ্ছি বিকেল 6টা। ওই অতক্ষণ সময় মেকআপ করে সেজে গুজে বসে থাকাটা ওটা একটা অসহ্য লাগতো। তা এইরকম ধরো বছর 5-6 এরকম তো করেছি, করতে করতে আর বয়সটাও বাড়ছে। আগে ইয়াং ছিলাম, পারতাম, এখন আর আমি সেটাও পারি না। তা কদিন মানে তারপর থেকেই বলছিলাম আমি ছেড়ে দেবো, মেগা করা ছেড়ে দেবো, মেগা করা ছেড়ে দেবো, করতে করতে লাস্ট মেগা করেছি বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়ামে একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি যে ক্যারেক্টারটা করতাম সেটা একটা বলতে গেলে মেজর ক্যারেক্টার। সেটা হঠাৎ একদিন শুটিং করতে গিয়ে দেখলাম আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরের সিনে দেখছি আমি মারা যাচ্ছি, একটা মেজর ক্যারেক্টার। তা আমি বললাম, আরে আমাকে তো বলবে, ক্যারেক্টারটা হঠাৎ এরকম শেষ হয়ে যায়। তা সেই দিনই ফ্লোরে বসে আমি ঠিক করলাম আর মেগা করবো না, মানে এটাই আমার শেষ মেগা বলে 2023-এ বোধ হয়, 2023-এ সেই যে মেগা ছেড়ে দিয়েছি, আর মেগা করিনি, আর মেগা করবো না। তা এখন ধরো ছবির কাজ করছি, যেমনি এর আগে অরিন্দম শীলের একটা টেলিফিল্ম করলাম, না ওটা ছবিই করলাম ওটা। তারপরে অ্যাডের কাজ করলাম। তারপর ঋতু আমাকে বলবে, ঋতু বলবে তুমি আমার ছবিতে কাজ করবে, চলো এসো, খুব ভালো রোল। আচ্ছা ঠিক আছে, করবো। তা এরকম ধরো ভালো ছবির কাজ পেলে, সেরকম ভালো রোল হলে নিশ্চয়ই করবো। দিদি, তাহলে দৈনন্দিন যারা দর্শক ছিলেন আপনার আপনার প্রত্যেকদিন আপনাকে দেখতে পেতেন টিভির পর্দায়, তাহলে তারা তো মিস করছেন এখন। অনেক দেখেছি, অনেক বছর ধরে তারা আমাকে দেখছে, নয় একটু মিস করলো প্রতীকী। এখন ছবি করব, ছবিতে দেখবে, অবশ্য সেটাও মিস করবে না, কারণ ধরো আমার পুরোনো সমস্ত সিরিয়াল গুলো রিটেলিকাস্ট হচ্ছে, কারণ সেগুলো ভীষণ হিট সিরিয়াল ছিল, সেইগুলোই এখন চ্যানেলে রিটেলিকাস্ট করছে, অতএব সেগুলো তো চলছে।
দিদি এরপরে আপনার আর কি কি প্ল্যান রয়েছে? প্ল্যান বলতে গেলে আমি সেরকম কিছু করি না গো। আমার সারা জীবনে আমি কোনো প্ল্যান করে কিছু করিনি। আর এই শেষ বয়সে এসে কি প্ল্যান করবো? এখন ধরো বেশিরভাগ সময় অবশ্য আমি এখানে কলকাতাতে থাকি না। আমি আমার হাজবেন্ডের কাছে গ্যাংটকেই থাকি। গ্যাংটকটা খুব ভালো জায়গা, ঠান্ডা। কলকাতায় ধরো আমি 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন, তার বেশি থাকি না। তা সেই জন্য কলকাতায় কাজ পেলে আসি, আর বেশিটা সময় গ্যাংটকে থাকি। এটাতে আমার খুব ভালো লাগে। দুরকম জগৎ, দুটোই ভালো লাগে। ওখানে ঠান্ডা, ওখানকার মানুষগুলো আলাদা, এখানে গরম, এখানকার মানুষগুলো আলাদা। যার জন্য দুটো জায়গায় দুটোকে বেশ ভালো লাগে, দুটোকেই ব্যালেন্স করে নিয়েছি আমি। মানে এই হচ্ছে যে বাঙালির যেটা সবসময় একটা প্রবণতা থাকে যে কলকাতা ছেড়ে কখন একটু পাহাড়ে গিয়ে বসবো, সেইখানে আপনার স্থায়ী ঠিকানা হয়েছে। গেছে, স্থায়ী ঠিকানা আছে, সেখানে আমার একটা বাড়ি আছে। অতএব ওখানেও আমার ভালো বন্ধু বান্ধব সবাই আছে, যার জন্য খুব ভালোভাবে আমার ওখানেও সময়টা কেটে যায়। আবার কলকাতায় এলে তো আমার নিজের বাড়ি, নিজের জগৎ, সব আমার আর্টিস্ট বলো, শিল্পী বলো, ডিরেক্টর বলো, সব এখানে সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছে। এটা তো আমার নিজস্ব জগৎ। আচ্ছা দিদি এইটা জানতে খুব ইচ্ছা করে, যখন এতগুলো বছর পেরিয়ে এসেছেন, এতগুলো মানে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এখন মাঝে মাঝে যখন অবসর সময়ে নিজের কাজগুলোকে আবার ফিরে ফিরে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে? স্মৃতি, মাঝে মাঝে স্মৃতিটা ভীষণ ইচ্ছে করে ভাবতে। যখন আমি একা বসে থাকি তখন আমি ভাবি যে আমি এই কাজ করেছি, আমি এই লোকগুলোর সঙ্গে কাজ করছি। কাদের সাথে কাজ করেছি বলতো? উত্তম কুমার থেকে আরম্ভ করে পাহাড়ি সান্যাল, জহর গাঙ্গুলি, জহর রায়, ভানু ব্যানার্জি, এপাশে অপর্ণা সেন থেকে আরম্ভ করে সাবরী থেকে, বেনদী থেকে মাধুমা, এদের সবার সাথে আমি কাজ করেছি। এদিকে মলিনা মা, ওদিকে অপর্ণা দেবী, মানে বিরাট বড় বড় সমস্ত শিল্পীদের সঙ্গে আমি কাজ করেছি। মাঝে মাঝে যখন বসে বসে ভাবি আমি ওদের সাথে কাজ করেছি, ওরা আমাকে ভীষণ ভালোবাসতো। আর বড় হয়েছি বলতে গেলে আমি ওদের সঙ্গে থেকে থেকে, ওদের সান্নিধ্যেই আমি সবকিছু পেয়েছি। ভালোবাসা বলো, সবকিছু, কাজ বলো, সবকিছু ওদের সান্নিধ্যেই আমি শিখেছি। তাই জন্য স্মৃতিটা ভীষণ আমার কাছে, মানে কি বলবো, এক এক সময় স্বপ্নের মতো মনে হয় সবটা। দিদি মানে আপনাদের একটা সময় বলা যায় যে মানে কয়েকটা এরা পেরিয়ে গিয়েছে, আপনাদের সময় আর এখন অনেকটা তো পার্থক্য। সেখানে মনে হয় মানে খারাপ ভালো, অসুবিধা সুবিধা। সুবিধে তো নিশ্চয়ই হয় গো, কারণ আমরা যে যখন কাজ করছি সেটা ছিল স্বর্ণযুগ। তখন সবই ভালো ছিল। যেমনি ভালো কাজ হতো, সেমনি ভালো ডিরেক্টর ছিল, সেমনি ভালো আর্টিস্ট ছিল, ক্যামেরাম্যান ছিল, গান ছিল, মানে সবটাই, একটা ছবি করতে গেলে যা যা দরকার সব ভালো ছিল। ওটাকে স্বর্ণযুগ বলতো। আমরাও স্বর্ণযুগেই মানুষ হয়েছি, কাজ করেছি। তখনকার আমাদের সমস্ত মেন্টালিটিস ছিল কেন, সবাইকে নিয়ে কাজ করবো, সবাইকে ভালোবাসবো। আমাদের একতাটা ছিল ভীষণ ভালো। মানে সকালবেলা স্টুডিও ঢুকে, কিরে কেমন আছিস, আজ কি খাবার এনেছিস, আজ এই খাবার এনেছি, আচ্ছা চ। মানে ব্রেক হলে সবাই একসঙ্গে বসে খেতাম। সেখানে বেনুদিকে বলতাম তুমি কালকে খাবার করে নিয়ে আসবে, সাবুদিকে বলতাম তুমি খাবার করে নিয়ে আসবে। তা এইরকম ব্যাপার ছিল তখন। আর এখন যুগ পাল্টাচ্ছে, যুগের সঙ্গে সঙ্গে সবই পাল্টায়। এখন আর সেরকম করতে পারি না। এখন কাউকে বলতেও পারবো না যে খাবার নিয়ে আসিস, নিজেই বাড়ি থেকে খাবার নিয়ে যাই, একটু বেশি করে নিয়ে যাই। আমার সঙ্গে যারা থাকে, আমার মতো মনের মতো পছন্দের মতো থাকলে পারে, তাদেরকেও একটু দিই, আমিও খাই। একটা আলাদা জগৎ এটা। এই জগৎটাকে মানাতে হবে। আমি যদি কাজ করি, আমি যদি কাজ না করতাম ঠিক আছে, কিন্তু কাজ না করলেও ভালো লাগে না, যার জন্য করি। সেই জন্য দিনের সঙ্গে মিলিয়ে, তাল মিলিয়ে চলতে তো হবে বাবা, না চললে তো হবে না। কি মনে হয় দিদি যে সেই সময় এই বন্ধুত্ব, এই যে একে অপরের সঙ্গে এই মনের মিলনটা সেইটা বেশি ছিল, আর এখন অনেক বেশি বন্ধুত্ব থেকে বেশি প্রতিযোগিতাটা বেশি নাকি? প্রতিযোগিতা না বাবা, এখন কেউ কারো আসলে এখন হয়ে গেছে জানো তো, ওই ইট কাঠ পাথরের তো এখন, কি বলবো, হৃদয়ের কোনো ব্যাপার নেই, অন্তরের টানটা এখন নেই। এখন সবটাই হচ্ছে মেকিং, ওই দেখালো হাই হ্যালো, এছাড়া কোনো ব্যাপার না। কিন্তু তখন ছিল হিরে কেমন আছিস, কি করছিস, এই যে দুটো ব্যাপার ছিল, অনেক তফাৎ দুটোতে। তা এখন মনে হয় আসলে দোষও দিই না। এখন সব যারা ছেলেমেয়েরা এসছে তারা তো একান্নবর্তী পরিবার দেখেননি, তারা তো একসঙ্গে কাজ দেখে না, সবাই ছাড়া ছাড়া ব্যাপার। সময় নেই, এলো পাতা ধরিয়ে দেবে, চলো মুখস্থ করো, চলো 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 ফ্লোরে চলো, বলে দাও।
তাদের শেখারও লোক নেই, শেখাবারও লোক নেই। অতএব তাদের আমি দোষও দিই না। তাই মনে হয় ঠিক আছে, চলছে চলুক, যতদিন এরকম ভাবে চলে চলুক। দিদি, এই যে আপনি বলছেন যে নতুন ছেলে মেয়েদের কথা, নতুন ছেলে মেয়েদের সঙ্গে যখন কাজ করেন, এতদিন যখন মেকআপ করেছেন, সেই সময় এই যে বয়োজ্যেষ্ঠ হিসেবে যে সম্মান আপনার প্রাপ্য বা যে গাইডেন্স আপনার তাদেরকে দেওয়ার কথা, সবসময় সেই রকম একটা জায়গা নিজে পেয়েছেন তো? না, সব সময় হয় না, কিছু কিছু জায়গায় কম হয়। কারণ এখন যারা নতুন এসছে তারা আসলে ভেবে নেয় আমি সব শিখে ফেলেছি। বলতে গেলে তাদের একটু অসুবিধে হয় বুঝতে। প্রথম প্রথম বলতাম, তারপরে দেখলাম না, বলাটা ঠিক না, এটা ঠিক সেরকম ভাবে নেয় না। অতএব আর বলি না, বলতেও যাই না। যেখানটা খুব খারাপ লাগে চুপ করে যাই, বা ডিরেক্টরকে বলি এখানটা আরেকবার নেবে, এরকম হলে ভালো হতো। তা তখন হয়তো ডিরেক্টর বুঝলে নেয়। তা এদেরকে বলে তো কোনো লাভ নেই বাবা, এরা বুঝবে কিনা তাও জানি না। অতএব সেই জন্য নিজের সম্মান রাখতে বলি না কত কথা। আপনার যারা সমসাময়িক ছিলেন তাদের সঙ্গে এখনো সেই যোগাযোগ, সেই বন্ধুত্ব, ফোনে কথাবার্তা সেগুলো চলতে থাকে? এখনো আমাদের সেগুলো আছে গো। অনেকদিন বাদে বাদে দেখা হলেও সেই ব্যাপারটা কিন্তু এখনো আছে, যে নিজের এই আত্মার সম্পর্ক না, সেটা কিন্তু এখনো আছে। দেখা না হলেও যখন যেদিন দেখা হলো সেদিনকে ওরে কেমন আছে, যেমনি অনেকদিন বাদে দেবিকার সঙ্গে, আমাদের দেবিকা মুখার্জি, দেবিকার সঙ্গে সেদিনকে অ্যাওয়ার্ডে দেখা হলো অনেকদিন বাদে। কারণ আমি এখন তো কাজকর্ম করি না, দেখাও হয় না। বছর 3-4 বাদে বোধহয় ওর সঙ্গে আমার দেখা হলো। ও ঢুকেছে, আমিও ওকে দেখেছি, মানে দুজনে ভীষণ ভালো লাগলো, দুজনকে এতদিন বাদে পেয়ে, মানে দুজনে দুজনকে খুব এ করলাম, কথা বললাম, হই হই করলাম, যে যার কথা বললাম, তোকে ভীষণ ভালো লাগছে। তা এই যে ব্যাপারটা না এখনো আছে আমাদের। ওটা দিলেন দেবিকা দি আপনাকে? পুঁটি মাছ কাটতে পারেন না বলে? সেটা তো ছবিতে, বাস্তবে না। না, মানে একটা এমন এক একটা কালজয়ী ডায়লগ রয়েছে, চিরকাল যেন বাঙালি সেইগুলোকে মনে রেখে। সেটা থেকে যায়, সেটা এখনো ধরো আমি কোথাও গেলে একটু ছোট বউয়ের কথা বলো না, পুঁটি মাছ পুঁটি মাছ বলতে আমাদের ওয়ালের দর্শকদের একটু বলুন। দাঁড়াও, মনে করি, সবসময় কি মনে থাকে বলো তো, ভুলেই যাই তো। সেটা হচ্ছে, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদিকে খুঁজছো কেন? তোমায় কেন বলবো, বড় বৌদিকেই বলবো। সাগরে যেতে গেলে আগে নদীর সঙ্গে কথা বলতে হবে। সাগর, বড় বৌদি, ও বড়, ও মা, বড় বৌদি তুমি আমার পুঁটি মাছগুলো কোটো নিয়ে বসে আছো? মা, ও মা, মা কি হয়েছে? দেখো না বড় মা, দেখো না মা, আমি কখন সেই বড় বৌদিকে পুঁটি মাছগুলো কাটতে দিয়েছিলাম, বড় বৌদি ওগুলো না কেটে বসে আছে। আর তোমার এই ছোট বউ বলে কিনা সাগরে যেতে গেলে নদীর সঙ্গে কথা বলতে হবে। কিরকম বড় বড় কথা দেখেছো? তুমি এ কথা বলেছো? দাঁড়াও দেখাচ্ছি মজা। মানে আমরা সেই ছবি থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি লতুর সঙ্গে কথা বললাম। দিদি, আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আপনি ভীষণ ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।